গ্যাংটক ভ্রমণ করার ইচ্ছে কম বেশি প্রায় সকলের মধ্যেই রয়েছে, কিন্তু অনেক সময় টাকার জন্য আমাদের সেই ভাবনাটা হয়তো সত্যি হয় না। কিভাবে আপনারা একদম কম খরচে সম্পূর্ণ গ্যাংটক ভ্রমণ করতে পারবেন, গ্যাংটকের এমজি মার্গের ওপর সস্তায় ভালো কি থাকার হোটেল রয়েছে, গ্যাংটক ভ্রমণের সবচেয়ে বেস্ট টাইম কোনটি, কিংবা গ্যাংটকে গিয়ে কোথায় কোথায় ঘুরতে পারবেন, গ্যাংটক সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য দেবো আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও যদি আমাদের চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। গ্যাংটকে যাওয়ার জন্য আপনাদের প্রথমেই নেমে পড়তে হবে এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশনের বাইরে আপনারা গ্যাংটকে যাওয়ার জন্য প্রচুর প্রাইভেট এবং শেয়ার গাড়ি পেয়ে যাবেন। প্রাইভেট গাড়িতে ভাড়া লাগে 3000 থেকে 3500 টাকার মতো, এবং যদি শেয়ার গাড়িতে করে যেতে চান সেক্ষেত্রে ভাড়া লাগে 500 থেকে 550 মতো। যেহেতু আমি আপনাদের বলেছি কিভাবে একদম সস্তায় আপনারা গ্যাংটক ভ্রমণ করতে পারবেন সেটা আপনাদের জানাবো, তাই এবারে কিন্তু আমরা বাসে করেই গ্যাংটকে গিয়েছিলাম। আর বাসে করে যদি আপনারা গ্যাংটক যেতে চান সেক্ষেত্রে বাসের ভাড়া লাগে 190 রুপিস করে। এখন হচ্ছে আমি আপনাদেরকে আমার হোটেলটা দেখাচ্ছি। আমি যে হোটেলে রয়েছে সেই হোটেলটার নাম রয়েছে হোটেল বাউল। এটা কিন্তু একদম এমজি মার্গের ওপরেই রয়েছে, দেখতে পাচ্ছেন একদম কিন্তু রেড পান্ডার সামনেই রয়েছে এটা। গ্যাংটকে পৌঁছে আপনাদের প্রথম কাজ হবে হোটেল খোঁজা, আর চেষ্টা করবেন এমজি মার্গের কাছাকাছি থাকার। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল এবং আমাদের হোটেল একদম এমজি মার্গের ওপরেই রয়েছে। তো হোটেলের রুমটা দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় এবং খুব সুন্দর। আর এখান থেকে শুধুমাত্র এমজি মার্গের ভিউ দেখতে পাওয়া যায় তা নয়, এখান থেকে এই রকম খুব সুন্দর মাউন্টেন ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আর আকাশ ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যায়। এখন বেশ খিদে পেয়ে গেছে, তাই আমাদের হোটেলের যে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে সেখানে দুপুরে লাঞ্চ করার জন্য চলে এসেছি। আর এই হোটেলের রেস্টুরেন্টটাও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। এখানে খাবারের মেনু কার্ডে দেখতে পাচ্ছেন প্রচুর রকমের আইটেম রয়েছে। তো আমি এখন আমার খাবার অর্ডার করে দিয়েছি। গ্যাংটকের বাইরের যে হোটেলগুলো রয়েছে সেখানকার তুলনায় এখানকার রেস্টুরেন্টের খাবারের দাম কিন্তু অনেকটাই কম। অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই ওনারা আমাদের জন্য গরম গরম খাবার সার্ভ করে দিয়ে গেছেন। আর খাবারগুলোকে দেখুন কত সুন্দরভাবে কাঁসার থালায় ওনারা সাজিয়ে কিন্তু পরিবেশন করছেন। রেস্টুরেন্ট অ্যাম্বিয়েন্স দেখুন কতটা সুন্দর দেখতে। এখানে আমরা অর্ডার করেছি ফিশ থালি, এটার প্রাইস নিচ্ছে 250 রুপিস। এছাড়াও আপনারা যারা ভেজ থালি অর্ডার করতে পারেন সেটার দাম রয়েছে 170 রুপিস। ফিশ থালিতে দেখুন এরকম সাইজের একটা মাছ রয়েছে, যেহেতু আমরা কাতলা রয়েছে, ডাল রয়েছে, ফুলকপি আলু তরকারি, এটা রয়েছে বেগুনি, আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি আর স্যালাড। ভেজ থালি কিংবা চিকেন থালিতে সব আইটেমই প্রায় সেম থাকে, শুধুমাত্র তার সঙ্গে ফিশ কিংবা চিকেনটা অ্যাড হয়। তো খাবারগুলোকে দেখে কিন্তু যতটা সুন্দর লাগছিল, খাবারের টেস্ট কিন্তু খুবই সুন্দর। এখন আমি চলে এসেছি এই হোটেলের সব থেকে সুন্দর জায়গা। এখানে কিন্তু এরকম খুব সুন্দর একটা কমন ব্যালকনি রয়েছে, আর এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত সুন্দর মাউন্টেন ভিউ দেখতে পাওয়া যাচ্ছে দেখুন। সন্ধ্যার সময় এমজি মার্গে এসেই প্রথমেই নিয়ে নিলাম গরম গরম 1 কাপ চা। গ্যাংটকে চায়ের টেস্ট কিন্তু আমরা নর্মালি যে চাগুলো খেয়ে থাকি তার থেকে অনেকটাই আলাদা। সন্ধ্যার সময় এই এমজি মার্গের আশেপাশের মার্কেটগুলো কিন্তু বেশ জমজমাট থাকে। রাতে আর বাইরে কোথাও ডিনার করতে যাইনি, হোটেলের নিজস্ব রেস্টুরেন্টে ডিনার করতে চলে এসেছি। ডিনারে অর্ডার করেছি মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং মিক্সড চাউমিন। রাতে ডিনার করতে চলে এসেছি, আর এনাদের রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর। এখানকার অ্যাম্বিয়েন্সটা যেরকম সুন্দর আর খাবারগুলোকে ঠিক ততটাই সুন্দরভাবে ওনারা দিয়েছেন। তো রাতে ডিনার দেখতে পাচ্ছেন একদম কিন্তু প্লেট সাজিয়ে নিয়েছি। ফার্স্ট ট্রাই হচ্ছে এখানকার ফ্রাইড রাইসটা। সকাল উঠেই কিন্তু চলে এসেছি হোটেলের ব্যালকনিতে, আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু এইরকম সুন্দর ভিউ কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো আজকে আমরা সাইট সিন করার জন্য যাব, আর তার জন্য আমাদের যেতে হবে বাজরা স্ট্যান্ডে। তাই হোটেলের সামনে থেকে এখন ট্যাক্সিতে উঠে পড়েছি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাজরা স্ট্যান্ডে। তো গ্যাংটকে যে কোনো সাইট সিন করুন কিংবা নর্থ সিকিম যান, আপনাদের কিন্তু এই বাজরা স্ট্যান্ডে আসতে হবে। স্ট্যান্ডে আসার কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আজকে আমরা যাব ছাঙ্গু লেক, নাথুলা পাস এবং বাবা মন্দির। যদি আপনারা চান একদম কম খরচে এই জায়গাগুলো সাইট সিন করবেন তাহলে আমাদের মতো শেয়ারিংয়ে করতে পারেন। আমাদের শেয়ারিংয়ে ভাড়া লেগেছে পার হেড 500 রুপিস করে। গাড়িতে যাত্রী সংখ্যা রয়েছে 10 জনের মতো। আমি যে হোটেলে রয়েছি ওনাদেরকে জানাতে ওনারাই সমস্ত ব্যবস্থাটা করে দিয়েছেন। ছাঙ্গু লেকে যাওয়ার পথে এইরকম অসংখ্য ঝর্ণা আপনারা দেখতে পাবেন। এই ঝর্ণাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর।
গাড়ি কিছুটা যেতে না যেতেই সবুজ পাহাড়গুলোর জায়গায় এখন আমরা বরফে ঢাকা পাহাড় দেখতে পাচ্ছি, আর এই পাহাড়গুলোকে দেখতে অপরূপ সুন্দর লাগছে। আমেরিকা যাওয়ার পথে আপনারা কিন্তু এখানে কিন্তু এরকম জ্যাকেট স্নো সেগুলো কিন্তু ভাড়া পেয়ে যাবে। আর যেহেতু স্নোতে যাবেন তাই আমি সাজেস্ট করবো কিন্তু আপনারা চাইলে বুট নিয়ে নেবেন, সেটাই কিন্তু বেশি ভালো হবে। ছাঙ্গু লেক, নাথুলা পাস কিংবা বাবা মন্দির যাওয়ার জন্য পারমিট করাতে হয়, তাই অবশ্যই সাথে করে কিন্তু আইডি কার্ড নিয়ে আসবেন। আর এখানে ছাঙ্গু লেকে যাওয়ার জন্য এরকম 20 রুপিস করে একটা টিকিটও কাটতে হয়, ড্রাইভারই আপনাদের টিকিট কেটে দেবে। যেহেতু নাথুলা পাস এবং বাবা মন্দির হাই অল্টিটিউডে রয়েছে এবং পাহাড়ি ওয়েদার যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই আমাদের ড্রাইভার দাদা জানালেন যে আগে উনি নাথুলা পাস এবং বাবা মন্দির ঘুরিয়ে এনে ফেরার টাইমে ছাঙ্গু লেকে নামাবেন। আমাদের গাড়ি যতটা নাথুলা পাসের দিকে এগোতে শুরু করেছে ততই কিন্তু চারিদিকে দৃশ্য কিন্তু আরও সুন্দর হয়ে যাচ্ছে। এখন আমরা নাথুলা পাসে পৌঁছে গিয়েছি। নাথুলা পাস হলো ইন্ডিয়া এবং চায়না বর্ডার। সামনাসামনি দেখুন একদম কিন্তু চায়নার আর্মিরা দাঁড়িয়ে রয়েছে, আর দূরে যে বেস ক্যাম্পটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু চায়নার বেস ক্যাম্প রয়েছে, এবং দূরে যে আর্মিগুলো কাজ করছে ওনারাও কিন্তু চায়নার আর্মি রয়েছে। এইরকমভাবে সামনে থেকে ইন্ডিয়ান আর্মি এবং চায়না আর্মিকে একসঙ্গে দেখার একটা আলাদা রকমেরই অনুভূতি রয়েছে। নাথুলা প্রায় 14,500 ফিট ওপরে রয়েছে, তাই অনেক সময় হয়তো অনেকের এখানে কিছুটা শ্বাসকষ্ট হলেও হতে পারে। এখন আমরা চলে এসেছি বাবা মন্দিরে, আর এখানে আসলে সবার প্রথমে যে জিনিসটা কিন্তু আপনাদের নজর কাড়বে সেটা কিন্তু এই ইন্ডিয়ান ফ্ল্যাগটা। আবার হরভজন সিং এর মন্দির প্রায় 14,500 ফিট ওপরে রয়েছে, তাই এখানে আসলে কিন্তু ঠান্ডাও অনেকটাই বেশি রয়েছে। কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, তো চেষ্টা করছি আপনাদেরকে পুরো ভিউটা দেখানোর। তো চলুন বাবা এখানে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু বাবা মন্দিরে আসলে প্রসাদ কিন্তু নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখানকার আর্মিরাই কিন্তু প্রসাদটা বিলি করে, এখানে কাজু কিশমিশ এসব রয়েছে। কিন্তু বাবা হরভজন সিং এর উদ্দেশ্যে করা হয়েছে। তো উনি কিন্তু ডিউটি করার সময় হচ্ছে খায়ে পড়ে গেছিল, আর সেই খাদের থেকে পড়ে যাওয়ার পর কিন্তু ওনার বডিটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো উনি নিজে থেকে কিন্তু একটা সেনা ড্রিমে এসে কিন্তু বলেছিলেন যে ওনার হচ্ছে বডিটা কোথায় রয়েছে। আর এখানকার মানুষ এখনো মানেন এবং প্রত্যেকটা সেনা এটা মানেন যে উনি কিন্তু হচ্ছে মারা যাওয়ার পরেও ডিউটি করে যাচ্ছেন এখনো পর্যন্ত। যত কি খারাপ কিছু হওয়ার আগে উনি কিন্তু এখানকার সেনাদের ড্রিমে এসে বলে দেন যে সেই জিনিসটা খারাপ কিছু হতে চলেছে। বাবা মন্দির থেকে কিছুটা সামনের দিকে যাওয়ার পর একটা খুব সুন্দর শিবের মন্দির রয়েছে, এবং তার পাশে থেকে একটা খুব সুন্দর পাহাড়ি ঝর্ণাও বয়ে যাচ্ছে। আর এই মন্দিরে যাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু এইরকমভাবে পাহাড়ে কিছুটা ট্রেক করে ওপরে উঠে আসতে হবে। ছাঙ্গু লেকে যাওয়ার পথে দেখলাম রাস্তার ধারে প্রচুর টুরিস্টরা হচ্ছে এরকমভাবে বরফ নিয়ে খেলছে। তো এখন হচ্ছে কলকাতায় কিন্তু 40 ডিগ্রি টেম্পারেচার চলছে, আর এখানকার টেম্পারেচার কিন্তু -10-12 ডিগ্রি রয়েছে, আর চারিদিকে প্রচুর স্নো। বুঝতেই পারছেন একদম কিন্তু ডিসেম্বর মাসে এইরকম কিন্তু স্নো পড়ে, এখন এপ্রিল মাস চলছে আর এতটা কিন্তু স্নো রয়েছে। यहाँ पर स्नो फाइटिंग शुरू हुआ है। আমাদের গাড়ির সকলের সঙ্গে আমরা এখানে স্নো ফাইট করছিলাম, আর এই রকমভাবে বরফ খেলার কিন্তু আলাদাই মজা রয়েছে। এখন আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে, আর ছাঙ্গু লেকটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর। ছাঙ্গুতে ঢোকার মুখেই দেখলাম আমাদের আর্মিরা এইরকম খুব সুন্দর একটা স্নোম্যান বানিয়েছে। ছাঙ্গু লেকের সামনে এইরকম প্রচুর ইয়াক রয়েছে, আপনারা চাইলে এখানে এসে ইয়াক রাইডও করতে পারেন। রোপওয়েটা রয়েছে, এটা কিন্তু ভারতের সবচেয়ে উচ্চতম রোপওয়েতে রয়েছে, প্রায় 12,500 ফুট উচ্চতায় কিন্তু এই রোপওয়েটা রয়েছে।
তো এখন হচ্ছে আমরা রোপওয়ে চড়ার জন্য যাচ্ছি। তো বহুদিনের ইচ্ছা ছিল যে ছাঙ্গু লেকে এসে রোপওয়ে চড়বো, আর এইরকম ভিউ পাবো আশা করিনি। এখন কিন্তু এপ্রিল মাস চলছে, সাধারণত কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে এইরকম ভিউ থাকে। তো সেদিক থেকে প্রচন্ড লাকি। আর চারিদিকে যেহেতু স্নো রয়েছে, তাই আশা করছি কেবল কারে ওঠার পরে কিন্তু অন্যরকমই ভিউ আসবে। এখন আমরা রোপওয়ে টিকিট কাটার জন্য এসেছি। দুর্গাপূজার প্যান্ডেলে দাঁড়িয়ে আছে না, कितना चार्ज ले रहे हो? सीरियल मेंटेन करने के लिए बताइए। आपका उधर बच्चा हरा गया किसी का, सीरियल मेंटेन करिए। মানুষের বাচ্চা হারিয়ে আছে, আপনারা কি করছেন? এরকম এরকম সিস্টেম তো দেখাই যায় না। এরপর বলতে পারেন বা যুদ্ধ করে আমরা কিন্তু রোপওয়েতে উঠেছি। ভিড়টা তো আপনাদেরকে দেখালাম, প্রায় 2 থেকে 3 ঘন্টা কিন্তু লেগেছে আমাদেরকে এখানে ওঠার জন্য। 6,500 ফুট উচ্চতা থেকে এখন কিন্তু সরাসরি আমরা যাবো 12,500 ফুট উচ্চতায়। একটু তো ভয় লাগছে, কিন্তু এক্সাইটমেন্টও কাজ করছে। আর এখান থেকে ভিউটা শুধু দেখুন কতটা সুন্দর লাগছে। এখান থেকে ভিউটা দেখো, সেভ আছে, আমরা এখানে সেভ আছি, কিছু হবে না, টেনশন করো। তো গ্যাংটকের যে রোপওয়ে আছে সেই রোপওয়েটা কিন্তু নিচে নামায় না, কিন্তু ছাঙ্গুর যে রোপওয়ে রয়েছে সেটা কিন্তু নিচে নামায়। এখানে কিন্তু এরকম ফটো তোলার জন্য খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট করা রয়েছে। তো নিচে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। আসলে কিন্তু কোনো রেলিং নেই, বাট এখান থেকে ভিউটা জাস্ট অসাম আসছে। এখন কিন্তু ছাঙ্গু লেকের ভিউ পয়েন্টে বসে রয়েছি, আর এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। অবশ্যই কিন্তু ভিউ পয়েন্টে আপনারা নামবেন। আর এখানে ফটো তোলার জন্য এরকম খুব সুন্দর বসার জায়গাও রয়েছে। এখানে মানুষজন কিন্তু প্রচুর আনন্দ করছে। এত ঠান্ডার মধ্যেও দেখুন একদম কিন্তু খালি গায়ে এখানে ফটো তুলছেন। বরফের চাদরে পুরো শুয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন। কলকাতায় চলছে 40 ডিগ্রি, আর এখানে পুরো বরফের চাদর, আর এখানে কিন্তু শুয়ে থাকার একটা আলাদা রকমই মজা রয়েছে। রোপওয়েতে বসে আছে, বাইরে কিন্তু স্নোফল হচ্ছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে স্নোফলটা হচ্ছে। তো এখন কিন্তু আমরা ছাঙ্গু থেকে নিচে থেকে নামছি। এখন কিন্তু ওয়েদার কিন্তু আগের থেকে খারাপ হয়ে গেছে, মানে এখানে কিন্তু এখন লাইভ স্নোফল হচ্ছে। এখানে স্নোফল পড়ারও একটা আলাদা এক্সপেরিয়েন্স রয়েছে। আমাদের হিসাব মতো দুটোই লাভ, আমাদের ক্লিয়ার ওয়েদার প্লাস স্নোয়ের লাভ যাচ্ছে পুরোটাই, মানে দুটোই একসাথে আমরা এক্সপেরিয়েন্স। কোথা থেকে এসেছিলেন আপনারা? বলি রোপওয়ে চড়ার সময় তো প্রচুর ভয় পাচ্ছিলেন, এখন কেমন লাগছে চলে আসার পর? ভালো লাগে, প্রচন্ড ভয় পাচ্ছিল, মানে প্রচন্ড লেভেলের খুব ভালো। मस्त व्यू था, ग्रेस मिलेगा आप लोगों को इसमें। थोड़ा सा पीरियड लगेगा लेकिन कर लेंगे। বাবা ভিজে যাবে রে, ছাতা না হয়নি দেখি রে। স্নোফল হচ্ছে। ছাঙ্গুর পাশে দাঁড়িয়ে রয়েছি, এপ্রিল মাসে স্নোফল হচ্ছে। এর থেকে বেশি আর কিছু বলার নেই আমার। যেমনটা জানেন পাহাড়ের ওয়েদার কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল, কখন কি হয় বলা যায় না। দেখতে পাচ্ছেন বিশাল জোরে জোরে স্নোফল হচ্ছে, মানে আশা করতে পারিনি এপ্রিল মাসে যে এতটা ভালো স্নোফল পাবো, আশা করতে পারিনি। আজকে কিন্তু সবকিছু কিন্তু পুরো আশার থেকেও বেশি কিছু হচ্ছে। বিশাল জোরে জোরে স্নোফল হচ্ছে, মানে ভাগ্য এতটা ভালো ভাবাই যায় না। আজকে রাতে ডিনারে খাবো চিকেন থালি। রাতের ডিনার করেই চলে এলাম হোটেলের ব্যালকনিতে। আর এখান থেকে রাতের গ্যাংটক শহরকে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। সকাল সকালে চলে এসেছি এমজি মার্গে, আর এখানে বসে চা খাওয়ার কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত। তো এখন আমি আপনাদেরকে যে রুমটা দেখাচ্ছি, এটা কিন্তু একটা ডিলাক্স রুম রয়েছে, আর এই রুম নাম্বার রয়েছে 201। দেখুন ডিলাক্স রুম, তো ডিলাক্স রুমের মতোই হবে। রুমটা বিশাল বড়। এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বেড রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে টিভি রয়েছে, তার নিচে হচ্ছে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে। আর ড্রেসিং টেবিলে সাজগোজ করার জন্য এরকম সুন্দর একটা চেয়ার রয়েছে, তাই চেয়ারে বসে বসে কিন্তু আপনারা সাজগোজ করতে পারবেন। আর এই রুমের সব থেকে যে সুন্দর জিনিস সেটা আপনাদেরকে দেখিয়ে দিই।
এখানে কিন্তু সিঁড়ি থেকে উঠতে কিন্তু দেখুন পুরো একেবারে কিন্তু ফুল ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে এখানকার সুপার ডিলাক্স রুমটা দেখাতে নিয়ে আসছি। আর এই রুমের বাইরে কিন্তু এইরকম সুন্দর কিন্তু দোলনা রয়েছে। তো এই রুমটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু অন্যরকম ডেকোরেশন রয়েছে। রুমটা কিন্তু পুরো দেখুন ফ্লোরটা কিন্তু পুরো কাঠের রয়েছে, এখানে বিছানাটাও পুরো কাঠের রয়েছে। এই রুমে বিশাল বড় উইন্ডো রয়েছে, এই উইন্ডো সরালে কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে আপনারা এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন। তো এখানে বাইরে তো একটা রুম রয়েছে, ভিতরে দেখুন। যেহেতু এটি একটি পেন্ট হাউস তাই ভিতরে একটা এইরকম সুন্দর বেডরুম রয়েছে। তো জিনিস লেগেছে এই দোলনাটা, কারণ আমি এর আগেও প্রচুর হোটেলে থেকেছি যে হোটেলের কিন্তু রুম বা ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যায়। ফার্স্ট টাইম এমন কোনো হোটেলে থাকছি যেখানে দোলনায় দোল খেতে খেতে আমি কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। আমাদের হোটেলের নাম হোটেল বায়ু। আচ্ছা, গ্যাংটকে এই হোটেলে আমরা রয়েছি। আপনাদের হোটেলের রুম টাইপ কত থেকে স্টার্টিং হচ্ছে? আমাদের আপাতত সিজন টাইম এখন আপনার সিজন টাইমে আমাদের এই ট্যারিফটা থেকে স্টার্টিং আছে। আর আচ্ছা, এখানে হচ্ছে রেট দেওয়া রয়েছে। আর অফ সিজন এটা মানে ডিসকাউন্ট অফ সিজন আপনি 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন ওটা। আচ্ছা, এই যে রুম চার্ট রয়েছে এর উপরে কিন্তু অফ সিজনে আপনারা 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর এমনি মিড সিজনও আছে যেটাতে আপনি এনা 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আপনাদের হোটেলে হচ্ছে কাপল অ্যালাউ রয়েছে, কাপল অ্যালাউ আছে বাট আইডি লাগবে। মানে আইডি প্রুফ থাকলে আপনার কাপলরাও কিন্তু এখানে অ্যালাউ রয়েছে। আপনাদের হোটেল তো একদম এমজি মার্কের উপরেই রয়েছে। আর আপনাদের হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, নিজস্ব রেস্টুরেন্ট আমাদের। আপনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তাই বাইরে কিন্তু লাঞ্চ বা ডিনার করতে যাওয়ারও দরকার হবে না, এখান থেকেই আপনারা সেটা করে নিতে পারবেন। আপনাদের হোটেলে কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করুন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা 8597643165। আর অল্টারনেট নাম্বারও আপনি রাখতে পারেন 8001131567। পরের দিন সকালে আপনারা গ্যাংটকের লোকাল সাইট সিন করার জন্য বেরিয়ে পড়তে পারেন। লোকাল সাইট সিনের মধ্যে বেশ কিছু ওয়াটারফলস, এইরকম সুন্দর ফ্লাওয়ার এক্সিবিশন হল, এছাড়াও বেশ কিছু মনেস্ট্রি মিলিয়ে টোটাল 8-9টা স্পট রয়েছে। ছোট গাড়িতে করে গেলে আপনাদের ভাড়া পড়বে 2000 টাকার মতো। আর অবশ্যই কিন্তু বার্গেন করার চেষ্টা করবেন। এছাড়াও আপনারা চাইলে গ্যাংটকের রোপওয়ে চড়তে পারেন। গ্যাংটকের রোপওয়েতে ভাড়া লাগে 150 করে। গ্যাংটক ভ্রমণ করতে আপনাদের মোটামুটি কত খরচ হতে পারে আশা করি আপনারা বুঝতেই পেরে গেছেন। আপনাদের মধ্যে অনেকেই জানতে চান যে গ্যাংটকে আসার সেরা সময় কোনটি। তো বছরে যে কোনো সময় কিন্তু আপনারা গ্যাংটক ভ্রমণ করতে পারেন। এক একটা সিজনে এক এক রকম সুন্দর লাগে গ্যাংটককে। যদি আপনারা এইরকম বরফে ঢাকা পাহাড় দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেস্ট টাইম হবে ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত। এবার অনেকের মনে হয়তো প্রশ্ন জাগবে, যদি আমি ওই সময় ঘুরতে না আসি তাহলে কি আমি বরফ দেখতে পাবো না? তো নর্থ সিকিমের 0 পয়েন্ট এবং বেশ কিছু স্পটে কিন্তু আপনারা প্রায় সারা বছরই বরফ দেখতে পাবেন। নর্থ সিকিমের ওপর অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেটা চেক করতে পারেন।